বিএনপি ক্ষমতায় গেলে অস্ট্রেলিয়ার সহযোগিতা প্রয়োজন হবে বলছেন খসরু। চীনে সেদিন বৃষ্টি ছিল তাই ছাতা সাথে নিয়ে গেছি বলছেন আক্তার হোসেন। এবং সর্বশেষ জানাবো ভারতে 1200 টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত, প্রতি কেজির দাম 1521 টাকা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডাকসু নির্বাচন কি জাতীয় নির্বাচনের রিহার্সাল? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ বা ডাকসু এবারে নির্বাচনটি অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে নানা কারণে বেশি গুরুত্বপূর্ণ, বেশি স্পর্শকাতর। বলা হচ্ছে এটি আগামী জাতীয় সংসদ নির্বাচনের একটা রিহার্সাল। কিন্তু কেন? সেই কেনর উত্তর খুঁজতে যাওয়ার আগে আমরা একটু নজর দিতে চাই ডাকসুর সবশেষ নির্বাচনে। ডাকসুতে সবশেষ নির্বাচন হয় 2019 সালে। তার আগের বছর সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের মধ্য দিয়ে লাইমলাইটে চলে আসেন নুরুল হক নূর। তিনি ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী হলে ভিপি শব্দটি তার নামের অংশ হয়ে যায়। এখনো মানুষ তাকে ভিপি নূর বলে সম্বোধন করে, কিন্তু ভিপি নূরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সম্ভবত একমাত্র ব্যক্তি যিনি ভিপি হওয়ার আগে থেকে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের হাতে মার খাওয়া শুরু করেন, যা অব্যাহত থাকে ভিপি হওয়ার পরেও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানের ছাত্র সংসদের ভিপি থাকা অবস্থায় কেউ তার গায়ে হাত তুলতে পারে, এটি একসময় অকল্পনীয় ব্যাপার ছিল। কিন্তু নূরের বেলায় সেটি ঘটেছে। পরবর্তীতে ভিপি নূর 24 জুলাই আন্দোলনের সক্রিয় ছিলেন এবং তখনও তিনি আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা নির্যাতিত হয়েছেন। এমনকি অভ্যুত্থানের মুখে সরকারের পতন হওয়ার পরে গঠিত নির্দলীয় অন্তর্বর্তী সরকারের আমলে ভিপি নূর মার খেয়েছেন। সবশেষ মারটা এত ভয়াবহ ছিল যে তাকে আইসিইউতে নিতে হয়েছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। ডাকসু নির্বাচনের প্রসঙ্গে বলতে গিয়ে নূরকে নিয়ে এত কথা বলাটাকে ধান ভাঙতে শিবের গীত গাওয়া মনে হতে পারে, কিন্তু এই প্রসঙ্গ অবতারণার একটা কারণ রয়েছে। সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তার শিক্ষার্থী সংসদের গুরুত্ব বোঝানো। নূর যদি 2019 সালের নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে ভিপি পদে জয়ী না হতেন, যদি তিনি ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের প্রার্থী হিসেবে জয়ী হতেন, তাহলে তার পরবর্তী রাজনৈতিক জীবন অন্যরকম হতে পারত। এবার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের প্রথম যে নির্বাচনটি হচ্ছে, সেটির অকুস্থল দেশের রাজনৈতিক কর্মকাণ্ডের তীর্থভূমি হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং এবারের নির্বাচনে কোনো ক্ষমতাসীন দলের প্যানেল নেই, কেননা এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে কোনো দল ক্ষমতায় নেই। কোনো দল ও সংগঠনকে অন্তর্বর্তী সরকারের স্টেক হোল্ডার বলে মনে করা হলেও আনুষ্ঠানিকভাবে কেউই সরকারি দল সমর্থিত বা সরকারি দলের প্রার্থী নন। ফলে এবারের নির্বাচনটি ভিন্ন আবহে, ভিন্ন দোতনার। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অস্তিত্ব 1971 ও মুক্তিযুদ্ধ নিয়ে পরাজিত পাকিস্তান ও তাদের এদেশীয় দোসরদের বয়ান প্রতিষ্ঠার যে প্রচেষ্টা গত 1 বছর ধরে চলছে, তার আজ থেকে দেশের এই সর্বোচ্চ বিদ্যাপীঠও মুক্ত থাকতে পারেনি। বরং অভ্যুত্থানের সময় এই ক্যাম্পাসেই তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগান দেওয়া হয়েছে। যদিও তার পক্ষে কিছু যুক্তিও তুলে ধরা হয়েছে। গত 1 বছরে দেশে বিভিন্ন ধর্মীয় দল ও গোষ্ঠী যেভাবে শক্তিশালী হয়েছে, তারা তাদের এজেন্ডা বাস্তবায়নে যেভাবে সক্রিয় হয়েছে, তারই ধারাবাহিকতায় এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পোশাকের কারণে একজন ছাত্রীকে নিগৃহীত করার মতো ঘটনা ঘটেছে। আবার ওই নিগ্রহের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিকে জেলগেট থেকে ফুলের মালা পরিয়ে বরণ করার মতো লজ্জার উদাহরণও তৈরি হয়েছে। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং জ্ঞান ও শিল্প সংস্কৃতির অন্যতম প্রধান প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত এই ক্যাম্পাসে একজন প্রার্থীকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। সুতরাং এবারে ডাকসু নির্বাচন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের অস্তিত্ব, নারী অধিকার ও মর্যাদা, শিক্ষা প্রতিষ্ঠানের জ্ঞান ও নেতৃত্ব বিকাশের পাশাপাশি অসাম্প্রদায়িক ও সহনশীল বাংলাদেশ বিনির্মাণের যে অনিঃশেষ লড়াই, তারও একটা বড় পরীক্ষা নিঃসন্দেহে। এ সময় বাংলাদেশের সবচেয়ে সক্রিয় রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতের ছাত্র সংগঠনগুলো ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ প্রশ্নে যে দল বিতর্কিত এবং মুক্তিযুদ্ধের সংজ্ঞায় যে দলকে স্বাধীনতা বিরোধী হিসেবে উল্লেখ করা হয়েছে, সেই দলের প্রার্থীরা এবার অতীতের যে কোনো সময়ে অনেক বেশি সক্রিয় সোচ্চার। এই দলের অনেকে জয়ী হয়ে যাবেন এমন কথা শোনা যায়। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের ভোটাররা কাকে ভোট দেবেন বা দেবেন না, সেই সিদ্ধান্ত গ্রহণের ভার ও এখতিয়ার একান্তই তাদের। এটা যেমন ঠিক, তেমনি দেশের প্রশ্ন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তাদের মধ্যে কোনো দোটানা থাকার উচিত নয়। ডাকসু নির্বাচন অনেকগুলো কারণে আগামী বাংলাদেশের রাজনৈতিক গতি প্রকৃতি নির্ধারণ করবে। এই নির্বাচন কেমন হবে বা শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সরকার কতটা শান্তিপূর্ণভাবে এই ভোট সম্পন্ন করতে পারে এবং ভোটের ফলাফল কতটা বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য হবে, তারপরও অনেকটা নির্ভর করবে অব্যাহতির পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভোটের ফলাফল ও পরিবেশ। এরপর রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নির্বাচনেও ডাকসু নির্বাচনের প্রত্যক্ষ পরোক্ষ প্রভাব থাকবে, তাতে সন্দেহ নেই। সবচেয়ে বড় কথা, এই নির্বাচনটি একটি ক্যাম্পাসের ভেতরে এবং স্থানীয় জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে অনেক ছোট আয়োজনে হলেও এটা নির্বাচন সম্পন্নে সরকারের সক্ষমতা, নিরপেক্ষতা ও আন্তরিকতার মর্নিং শোজ দ্য ডে হিসেবে গণ্য হবে।
জাতীয় সংসদ নির্বাচন হবে একদিনে 3 আসনে। সেখানে আইন শৃঙ্খলা সশস্ত্র বাহিনীর বিপুল সংখ্যক লোক মোতায়েন থাকবে। রাজধানী, বিভাগীয় ও জেলা শহর ছড়িয়ে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নজরদারি অনেক কঠিন। ফলে তার সঙ্গে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদের নির্বাচনের তুলনা চলে না। কিন্তু তারপরও একটা ভাত টিপলেই বোঝা যায় হাড়ির সব ভাত সেদ্ধ হয়েছে কিনা। দ্বিতীয়ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ডাকসুর গুরুত্ব বিবেচনায় একে অনেক সময় বাংলাদেশের দ্বিতীয় সংসদ হিসেবে অভিহিত করা হয়। তার কারণ ভাষা আন্দোলন, ৬৬-র ৬ দফা, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৮০ দশকে এরশাদ বিরোধী আন্দোলন, 111 সরকারের বিরুদ্ধে আন্দোলন এবং সবশেষ জুলাই অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐতিহাসিক ভূমিকা রেখেছেন। যখন ডাকসু সচল ছিল তখন এই সংগঠনই দেশের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদের নির্বাচনকে শুধু এই ক্যাম্পাসের বিষয় হিসেবে সীমাবদ্ধ রাখার সুযোগ নেই, বরং এর ব্যাপ্তি, গুরুত্ব, তাৎপর্য জাতীয় রাজনীতি ও সংসদ নির্বাচনের চেয়ে কম নয়। এই নির্বাচনের মধ্যে দিয়ে অন্তর্বর্তী সরকারের সক্ষমতার একটা ছোট পরীক্ষা যেমন হবে, তেমনি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা তাদের নেতা নির্বাচনে তথা ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব কাদের হাতে তুলে দিতে চান তারও একটা কঠিন পরীক্ষা অবতীর্ণ হবেন। স্রষ্টা আপনাদের পরীক্ষা সহজ করে দিন। দিন শেষে দেশ ও মানুষের জয় হোক। এই ক্যাম্পাসে কেউ দেশ বিরোধী স্লোগান দেওয়ার সাহস না পাক, কেউ তার সহপাঠীকে গণধর্ষণের হুমকি দেওয়ার সাহস না পাক। শুধু সাহস নয়, এই মানসিকতায় যাতে কোনো শিক্ষার্থীর মধ্যে গড়ে না ওঠে এবং এরকম নোংরা চিন্তা মানসিকতার কেউ যাতে ক্যাম্পাসের ধারে কাছেও ঘেঁষতে না পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে অস্ট্রেলিয়ার সহযোগিতা প্রয়োজন হবে, বলছেন খসরু। নির্বাচনে জিতে বিএনপি ক্ষমতায় গেলে অস্ট্রেলিয়ার সিনেটর ও এমপিদের সহযোগিতা অনেক বেশি প্রয়োজন হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আগামী দিনে নির্বাচন যেন সঠিক সময়ে এবং সঠিকভাবে হয় সেটিই মুখ্য বিষয়। আপনাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, বলতে দ্বিধা নেই যে বিগত আন্দোলন সংগ্রামে অনেক কষ্ট করেছেন আপনারা। অস্ট্রেলিয়ার সিনেটর ও এমপিরা বাংলাদেশের সামগ্রিক বিষয়ে বেশ সক্রিয় ভূমিকা রেখেছেন। আপনাদের কর্মের সেই রেজাল্ট আমরা পেয়েছি। এই প্রচেষ্টা অব্যাহত রাখবেন। চীনে সেদিন বৃষ্টি ছিল, তাই ছাতা সাথে নিয়ে গেছি, বলছেন আক্তার হোসেন। গত মাসে চীন সরকারের আমন্ত্রণে 5 দিনে সরে গিয়েছিলেন এনসিপির প্রতিনিধি দল। নাহিদ ইসলামের নেতৃত্বে গত 26শে আগস্ট রাতে চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে এনসিপির প্রতিনিধি দল। তবে ছবিতে সদস্য সচিব আক্তারের হাতে ছাতা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে সেই ছাতা। সম্প্রতি সেই প্রসঙ্গে কথা বললেন আক্তার হোসেন, জানালেন কেন তার ছাতা হাতের ছবি এতটা ভাইরাল তা তিনি নিজেও জানেন না। দেশের এক সংবাদ মাধ্যমকে আক্তার বলেন, আসলে আমরা চায়নাতে গিয়েছি, সেদিন 27 তারিখ, সেখানে ভারী বৃষ্টি ছিল এবং আমাদেরকে নির্দেশ দেওয়া ছিল যাতে আমরা ছাতা সাথে করে নিয়ে যাই। কিন্তু কেন সেটা এতটা আলোচনার বিষয়বস্তু হয়ে গেল হঠাৎ করে, এটাই আমার বোধগম্য হয়নি। আমি কয়েকটা দিন অনলাইনের বাইরে ছিলাম, পরে দেখি ছাতা নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে, অনেকে অনেক কথা বলছে পক্ষে বিপক্ষে, কিন্তু এটা খুব স্বাভাবিক যে ওয়েদারের কারণে এটা আমাদের নিতে হয়েছিল। আক্তার আরো বলেন, ছবি তোলার সময়টাতে ছাতা নিয়ে ছবি তোলা বা না নিয়ে ছবি তোলা এগুলো তো খুব বড় ফ্যাক্টর বলে আমাদের কাছে মনে হয় না, কিন্তু মানুষেরা কেন এটা নিয়ে এত আলোচনা করছেন এটা আসলে আমার নিজের কাছে একটা কৌতূহলের বিষয়। মানুষ কেন ছাতা বা আমার হাতে যে ব্যাগ ছিল সেটাকে টিফিন ক্যারিয়ার বলেছেন অনেকে, কেন সেটা হলো, এরকম ভাবে আলোচনার মধ্যে চলে আসলো বিষয়টা, এটা আমাকে আসলে বিস্মিত করেছে। এবং এই অনলাইনের জগতে কে কখন কোন বিষয়গুলো প্রধান করে তোলে সেই বিষয়গুলো নিয়েও আসলে নতুন করে ভাবার মতো একটা পরিবেশের মধ্যে মনে হয় তৈরি হয়েছে এর মধ্য দিয়ে।